দ্রাব্যতা কাকে বলবো? তাহলে আমরা ধরি যে এটা হচ্ছে একটা তরল পদার্থ। ধরলাম এটা পাত্রের মধ্যে একটা তরল পদার্থ আছে। এই পাত্রের মধ্যে যদি তরল পদার্থ থাকে তাহলে এর উপর দিয়ে যদি আমরা গ্যাসীয় পদার্থকে চালনা যদি করব, মানে মূল কথা গ্যাসকে যদি আমরা চালনা করব, তাহলে এর মধ্যে কিছু পরিমাণ গ্যাস পাঠালাম। এবার গ্যাসীয় পদার্থ মানে এটা হচ্ছে গ্যাস, গ্যাসীয় পদার্থ যখনই চালনা করলাম তখন এর মধ্যে আংশিক পরিমাণে গ্যাসীয় পদার্থ অবশোষিত হলো। গ্যাসীয় পদার্থ কি হলো? আংশিকভাবে অবশোষিত হলো। এই যে অবশোষিত হলো তখন একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করলো। কে? গ্যাস প্লাস লিকুইড মিলে একটা দ্রবণ তৈরি করলো। এটাই হচ্ছে কি তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা। তাহলে মূল কথাটা কি হলো কি একটা কোনো তরল আছে, তরলের মধ্যে যদি আমরা গ্যাসীয় পদার্থকে পাঠাবো তখন আমরা দেখতে পাবো সেই তরলের মধ্যে আংশিকভাবে সেই গ্যাসীয় পদার্থ অবশোষিত হবে। এই যে অবশোষিত হবে এর ফলে কি হচ্ছে একটা পদার্থ তৈরি করছে। এটাই হচ্ছে কি তরলে গ্যাসের দ্রাব্যতা, সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইড। তাহলে আমরা দেখলাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। কি তৈরি করবে বলো? সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে, আংশিকভাবে অবশোষিত হবে। তাহলে মূল কথা হচ্ছে এটা যদি একটা তরল পদার্থ থাকে এর মধ্যে যদি আমরা গ্যাসীয় পদার্থকে চালনা করি তাহলে বলছি এটা হচ্ছে কি বলতো লিকুইড বা তরল পদার্থ। এবার এর মধ্যে কি পাঠাচ্ছি? গ্যাসীয় পদার্থকে আমরা পাঠাচ্ছি বা গ্যাসকে আমরা পাঠাচ্ছি। তাহলে এই তরলের মধ্যে যখনই আমরা গ্যাসকে পাঠাবো তখন আংশিক পরিমাণ গ্যাস অবশোষিত হবে। কি হবে বলো? আংশিক পরিমাণ গ্যাস অবশোষিত হবে। আংশিক পরিমাণ মানে কিছু পরিমাণ গ্যাস এর মধ্যে অবশোষিত হলো, আংশিক কিছু পরিমাণ। এর ফলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। কি তৈরি করবে? সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। এটাই হচ্ছে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা, সলিউবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইড। মানে তরলের মধ্যে গ্যাস কি হচ্ছে? দ্রবীভূত হচ্ছে। শর্ত আছে অবশ্যই নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে হতে হবে। এর মানে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন উষ্ণতা এবং টেম্পারেচার মানে এইগুলো যে শর্ত আছে সেটা অবশ্যই নির্ভরশীল। এইবার জানবো যে তরলে যে একটা লিকুইড আছে এর মধ্যে যে গ্যাসীয় পদার্থ দ্রবীভূত হয় এটি কি কি বিষয়ের উপরে ডিপেন্ডেবল, অর্থাৎ কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা জানি তরলের মধ্যে যে গ্যাস দ্রবীভূত হয় এটি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমরা যেটা পড়বো এখানে মূলত তিনটি বিষয়ের উপরে নির্ভরশীল। একটা হচ্ছে তরলের প্রকৃতির উপর, ঠিক আছে, নেচার অফ লিকুইড অ্যান্ড গ্যাসেস। তারপরে হচ্ছে উষ্ণতার উপর মানে টেম্পারেচার এফেক্ট, এবং চাপের উপর প্রেসার অফ গ্যাস। এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা যেটা প্রথমে পড়ব সেটা হচ্ছে তরলের প্রকৃতি। তাহলে তরলের প্রকৃতি কি বললাম? নেচার অফ লিকুইড অ্যান্ড গ্যাস। তাহলে তরলের, ঠিক আছে, প্রকৃতির উপর মনে রাখতে হবে তরল যে ধরনের হবে সেই ধরনের উপরেই কিন্তু নির্ভর করবে, তো যে প্রকৃতির হবে তার উপর নির্ভরশীল। তাহলে মূল কথা হচ্ছে তরলের প্রকৃতিটা কি ধরনের আছে বা কি ধরনের তরল আছে তার উপর ডিপেন্ড করবে। তরলের প্রকৃতির উপর মূল কথা হচ্ছে ধরো কি হবে লিকুইড, মানে ধরো এটা একটা পদার্থ আছে, লিকুইড আছে, লিকুইড প্লাস এর মধ্যে আমরা পরিচালনা করেছিলাম কি বলতো গ্যাস। এটা মিলে কি করবে? একটা নতুন পদার্থ তৈরি করবে, ম্যাটার মানে পদার্থ তৈরি করছে। তখন সেটা হচ্ছে কি বলতো তরলের মধ্যে গ্যাসটা দ্রবীভূত হচ্ছে, মানে তরল আছে ওর মধ্যে গ্যাসকে যখনই পাঠালাম তখন আমরা দেখব নতুন ধর্মের একটা পদার্থ তৈরি করবে, সেইটা হচ্ছে
তরলের প্রকৃতি। যেমন আমরা এক্সাম্পল যদি বলি, তাহলে ধরো অ্যামোনিয়া গ্যাস আছে NH3 প্লাস ধরে নিলাম জল, ঠিক আছে, তাহলে কি তৈরি করছে NH4OH, অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড। মূল কথা কি হচ্ছে, কিছু গ্যাস আছে যারা তরলের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়, মানে সরাসরি দ্রবীভূত হয়, অর্থাৎ সরাসরি বিক্রিয়া করে। যেরকম অ্যামোনিয়া গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড আছে, সালফার ট্রাই অক্সাইড গ্যাস আছে, এরা সরাসরি জলের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন পদার্থ তৈরি করবে। ওই জন্য আমি এখানে লিখেছিলাম লিকুইড, মানে সেই তরল পদার্থ থাকবে, তার মধ্যে যদি আমরা গ্যাস পাঠাবো এবং সরাসরি তার সঙ্গে বিক্রিয়া করবে এবং একটা নতুন পদার্থ তৈরি করবে, তখন সেটা আমরা দেখবো তরলের মধ্যে, মানে তরলের প্রকৃতির উপর গ্যাসের দ্রাব্যতা। তারপরে যদি আমরা নিয়ে নিই ধরো কার্বন ডাই অক্সাইড, এটাও যদি জলের মধ্যে দ্রবীভূত হয় তাহলে তৈরি করে দিবে H2CO3, অর্থাৎ মানে কার্বনিক অ্যাসিড। তারপরে যদি আমরা ধরি SO3 সালফার ডাই অক্সাইড গ্যাস, এটা যদি জলের সঙ্গে করে তাহলে কি তৈরি করবে H2SO4। তাহলে কি বললাম, যদি অ্যামোনিয়া NH3 যদি H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাই অক্সাইড যদি জলের সঙ্গে করে, বাই কার্বনিক অ্যাসিড SO3 মানে সালফার ট্রাই অক্সাইড যদি জলের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে H2SO4, অর্থাৎ এর সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হয়ে যাবে এবং মানে তরলের মধ্যে গ্যাস সরাসরি ভাবে দ্রবীভূত হয়ে যাবে। গ্যাসের দ্রাব্যতা সেটা কিভাবে নির্ভর করে, উষ্ণতার উপর। আমাদেরকে জানতে হবে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তরলে গ্যাসের দ্রাব্যতা বা সলিবিলিটি অবশ্যই কমবে। কেন কমবে চলো আমরা দেখি। যদি আমরা দেখি এটা একটা তরল আছে, এটা একটা তরল পদার্থ আছে, মানে লিকুইড আছে। এইবার এর মধ্যে আমরা যখনই গ্যাসকে, আমরা গ্যাসীয় পদার্থকে যখনই দিচ্ছি গ্যাসকে, এইবার কি হচ্ছে, এখানে টেম্পারেচার বৃদ্ধি আছে। টেম্পারেচার যখনই আছে তো এবার তরল পদার্থ আছে আর গ্যাসীয় পদার্থ আছে, ভালো করে বুঝা দিচ্ছে, একদিকে তরল একদিকে গ্যাস। তাহলে আমরা দেখব কি তরল পদার্থ যে আছে এখানে যদি টেম্পারেচার দেওয়া হয়, এর অণু, এখানে অ্যানালাইসিস করে দেখাচ্ছি, এর অণু যতটা বেশি ডিস্টেন্স হবে না, মানে দূরত্ব বাড়বে না অণুগুলোর, কিন্তু যদি এটা গ্যাসীয় পদার্থ থাকে আর এর মধ্যে এটা গ্যাস আছে আর এর লিকুইড ছিল, আর এর মধ্যে যদি উষ্ণতা দেওয়া হয়, টেম্পারেচার যদি আমরা দিব, তাহলে এর অণুগুলো মধ্যে আরো বেশি ডিস্টেন্স তৈরি হবে, অর্থাৎ অণুগুলি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে যাবে। তাহলে যদি আমরা তরলের মধ্যে যদি গ্যাসকে দেবো আর টেম্পারেচার যদি বাড়াবো, তাহলে আমরা দেখব এর অণুগুলো বেশি আয়তনে প্রসারণ হবে এবং উল্টো ভাবে এটা বেরিয়ে যাবে, অর্থাৎ তরলে দ্রবীভূত না হয়ে সেই গ্যাসীয় অণুগুলো সেটা কি হবে, বেরিয়ে যাবে। এটাই হচ্ছে কি বলতো উষ্ণতা, টেম্পারেচার এফেক্ট। এখানে বিজ্ঞানী লা সাটেলিয়ারের নীতি আমাদেরকে মনে রাখতে হবে। বিজ্ঞানী লা সাটেলিয়ার কি বলেছিলেন, তিনি বলেছিলেন কি, বিজ্ঞানী লা সাটেলিয়ার, ঠিক আছে, তিনি কি বলেছিলেন মনোযোগ দিয়ে তোমরা শুনো। তিনি বলেছিলেন কি যদি উষ্ণতা বাড়ানো হয়, অর্থাৎ যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কমবে এবং উষ্ণতা যদি কমানো হয় তাহলে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বাড়বে। তাহলে এই ক্ষেত্রে বিজ্ঞানী লা সাটেলিয়ারের নীতি সব সময় প্রযোজ্য হবে। আর তরলের মধ্যে যে গ্যাসের দ্রাব্যতা, সেখানে পড়ব চাপের প্রভাবটা কি হয়। তাহলে মনে রাখতে হবে যত মানে উষ্ণতাকে স্থির রেখে যদি আমরা চাপকে বাড়াবো, তাহলে গ্যাস তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বাড়বে। কেন বাড়বে দেখবো। তাহলে ধরো এখানে যদি ধরো এটা পাত্রে লিকুইড আছে, মানে তরল আছে, এর মধ্যে আমরা এবার কি করছি, গ্যাস মানে গ্যাসীয় পদার্থকে চালনা করছি, সঙ্গে সঙ্গে কি করছি, প্রেসার বাড়াচ্ছি। পি মানে প্রেসার। তাহলে আমরা যদি এখানে প্রেসারটাকে বাড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, এটা যদি তরলের উপর পৃষ্ঠ থাকে, এই তরলের উপর পৃষ্ঠের সঙ্গে সেই গ্যাসের মানে গ্যাসীয় পদার্থের ঘন ঘন সংঘর্ষ বাঁধে, মানে বারবার সেই গ্যাসীয় পদার্থ এবং তরলের উপরি পৃষ্ঠ বারবার সংঘর্ষ করে। এবার সংঘর্ষ করছে, ভেতরে ঢুকছে, সংঘর্ষ করছে, ভেতরে ঢুকছে, সংঘর্ষ করছে, ভেতরে ঢুকছে। এইভাবে গ্যাসীয় পদার্থ তরলের মধ্যে খুব সহজে প্রবেশ করে।
খেয়াল করেন, আমরা যে ঠান্ডা পানীয়গুলো খাই এর মধ্যে অনেক উচ্চ চাপে সেই তরলের মধ্যে গ্যাস ভরা থাকে। তখনই কি করি, যখনই আমরা সেই ঠান্ডা পানীয়র এটা ছিপিটা খুলে দিই তখন প্রচুর পরিমাণে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। সোডা ওয়াটারেও চাপ দিয়ে কি ভরা থাকে, ভেতরে কার্বন ডাই অক্সাইড ভরা থাকে। ছিপি খুললেই করে একদম বেরিয়ে আসে, কি বেরিয়ে আসে, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে। এর মানে কি, ওখানে অতিরিক্ত চাপে বা উচ্চ চাপ দিয়ে কি করা হয়েছিল, তরলের মধ্যে, লিকুইডের মধ্যে গ্যাসকে দ্রবীভূত করে রাখা হয়েছিল। সেম এখানে আমরা দেখলাম কি, যদি উচ্চ চাপের ক্ষেত্রে, হাই প্রেসার এর ক্ষেত্রে, উচ্চ চাপের ক্ষেত্রে তরলের মধ্যে যে গ্যাসের অণু আছে সেটা তরলের পৃষ্ঠ টানের মধ্যে বারবার, মানে তরলের মানে পৃষ্ঠদেশে বারবার কি করবে, সংঘর্ষ করবে। তাহলে মূল কথা হচ্ছে কি, যদি চাপ বাড়ানো হয় তাহলে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বাড়বে, এবং চাপ কমানো হয় তাহলে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা কমবে।